তানভীরের কথা শুনে সুবার গা ঘিন ঘিন করে উঠল। তানভীর সুবার হাতটা ধরতে গেলেই সে উঠে পড়ে আর দাঁড়িয়ে তানভীরের থেকে দূরে সরে যায়। তারপর এদিকে ওদিকে তাকিয়ে দেখে দরজা দেখতে পায় কিনা। ক্লান্ত শরীরটা নিয়েই দরজার কাছে ছুটে চলে যায় সুবা। তারপর দরজা খোলার চেষ্টা করে নানানভাবে, কিন্তু না, দরজা মোটেও খুলে না। এটাও লক করা সিস্টেম। সুবা খুব জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে, যদি কোনো রকমে খুলে যায়। এদিকে তানভীর আস্তে আস্তে এসে সুবার পিঠ বরাবর দাঁড়ায় আর এক হাত দিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আর সুবার উদ্দেশ্যে বলে ওঠে তানভীর, কেউ দরজা খুললো না বউ, আমি হেল্প করি। কথাটা বলেই তানভীর এক হাত দিয়ে সুবার কোমর ধরতে যায়। ঠিক তখনই সুবা জোরে ধাক্কা দিয়ে তানভীরের থেকে দূরে সরে যায় আর তারপর ফুলদানি হাতে নিয়ে নেয় আর বলে ওঠে সুবা, আর এক পা আমার সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো একদম আপনাকে। সুবার কাণ্ড দেখে তানভীর হালকা হেসে ফেলে। তারপর সুবার হাত ধরে তাকে উল্টো দিক করে ঘুরিয়ে নেয়। তারপর সুবাকে উদ্দেশ্য করে বলে ওঠে তানভীর, মরে তো কবেই গিয়েছি আমি, আবার কি নতুন করে মারবে আমায় পড়ি। প্রতিউত্তরে সুবা বলে ওঠে, আমি আপনাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। প্রতিউত্তরে আবার তানভীর বলে ওঠে, তোর ঘৃণায় মাত্র আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। কথাটা বলেই তানভীর সুবাকে হালকা উঁচু করে কোলে তুলে নেয়। তারপর সুবাকে নিয়ে বসে পড়ে বিছানায়। সুবাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে। তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে তার সামনে ধরে। কাগজটা সুবার সামনে ধরেই বলে ওঠে তানভীর, কোন হাত দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি সেই হাতটা দেখা। সুবা বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে তার উপর। পালিয়ে এসেছিল, তাতেই তানভীর 45টা চড় মেরেছে। 45 দিন পর খুঁজে পেয়েছিল বলে। তারপর জ্বলন্ত আগুনের লাভাতে হাঁটালো, আবার বরফের পানিতেও চুবিয়ে রাখলো। এবার ডিভোর্স পেপারে সাইন করার জন্য তানভীর যে কি করবে সেটা ভাবতেও সুবার শরীর হিম হয়ে আসে। এদিকে তানভীর সুবার ডান হাতের আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়ে চেড়ে সুবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে সুবার কোমর জাপটে ধরে থাকে আর অন্য হাত দিয়ে সুবার হাতগুলো দেখতে থাকে। সুবা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। একদিকে দরজা লক করা, আবার অপরদিকে তানভীর সাপের মতো তাকে পেঁচিয়ে ধরে রেখেছে। তানভীর সাইড থেকে একটা ছোট সাইজে ছুরি বের করে, তারপর সুবার মুখ বরাবর ধরে আর তানভীর বলে ওঠে, গলা কাট সুবা। সুবা চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। তানভীরও সুন্দর মতো সুবার দিকে তাকিয়ে থাকে। তানভীর আবার বলে ওঠে সুবাকে, যেই হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়ে নিজের গলা কাটবি। তানভীর কথাটাকে এতটা সহজভাবে বলল যে যেন এসব কিছুই না তার জন্য। সুবা তখনও তানভীরের দিকে তাকিয়েছিল অবাকভাবে, নিশ্চুপ তার চাহনি। কথায় আছে না, অল্প শোকের কাতর আর অধিক শোকে পাথর। সুবার ক্ষেত্রেও বিষয়টি ছিল সেই রকমই। কয়েক সেকেন্ডের জন্য সুবার মনে হচ্ছিল এটা তানভীর নয়। 45 দিন তানভীরের থেকে দূরে থেকে সুবাকে প্রচন্ড ভুল করলো, যার জন্য এখন তাকে নিজেই নিজের জীবন দিতে হবে। সুবার ভাবনার মাঝে তানভীর বলে ওঠে, কিরে সুবা, জলদি কর, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। সুবা তখন তানভীরকে বলে ওঠে, আমার অপরাধটা কি? এই একটা কথায় কাল হলো সুভার জন্য। 45 দিন দূরে থাকা কি অপরাধ নয়? তানভীরে এত কষ্ট পাওয়া সেটাও কি অপরাধ নয়? 22 দিন খোঁজেও সুভাকে না পেয়ে তানভীর যখন পাগল হয়ে নিজের হাতের রগ কেটে নিজের মৃত্যুবরণ করতে চেয়েছিল, সেটা কি সুভার অপরাধ নয়? নাকি তানভীরের কষ্টটা সুভার চোখেই পড়ল না? সুভা কি এতটাই সস্তা চোখে দেখলো তানভীরের কষ্টটাকে? কিন্তু তানভীর সরকার তো যাতে মাতাল হলেও তালে ঠিক, হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সুভাকে ছেড়ে দেবে এটা ভাবাই ছিল সুভার মস্ত বড় ভুল। তখনই হঠাৎ সুভা চিৎকার করে ওঠে, আহ! তানভীর সুভার হাত ধরে তার আঙুলের একটু অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে সুভা। তানভীর তখন ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে ওঠে সুভাকে, কষ্ট লাগছে না বউ? আমারও কষ্ট লেগেছিল। সুভা বলে ওঠে, আই হেট ইউ তানভীর। কথাটা বলার সাথে সাথে সুভা আবারও চেঁচিয়ে ওঠে জোরে। তানভীর সুভার কাটা হাত চেপে ধরে আরো ব্যথা দেয়। সুভা আবার চিৎকার করে ওঠে। তানভীর তখন সুভাকে বলে ওঠে, তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? তোকে মেরে আমি মরে যাব, কি বলিস? তখন ভালো হবে না? সুভা প্রতি উত্তরে বলে ওঠে কাঁদতে কাঁদতে, আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না, আমি আপনাকে ঘৃণা করি। তানভীর সুভার কথাটা শুনে খুব জোরে জোরে হাসতে থাকে। তানভীরের হাসিটা সুভার কানে কর্কশ ভাবে লাগলো যেন।
এদিকে তানভীর হাসতে হাসতেই বলে ওঠে সুভাকে, বাঁচবি বাঁচবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেঁচে যাবি কই। কথাটা বলতে বলতেই তানভীর সুভার হাতটা সামনে নিয়ে আসে। তারপর সেই কাটা অংশ দিয়ে যেখানে সাইন করেছিল ডিভোর্স পেপারে সেই অংশটি মুছে দেয় সুভার রক্ত দিয়ে। এতটা করেও তানভীর শান্ত হয়নি, ফলে কাগজের অবশিষ্ট সাদা অংশে সুভার কাটা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তানভীর লেখায়। কারণ সুভা তাকে আই হেট ইউ তানভীর বলেছিল, সেই কথাটা তানভীরের পছন্দ হয়নি, তাই সুভার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তানভীর লেখায়। এদিকে সুভা অনেকবার চেষ্টা করে উঠে দাঁড়ানোর, তানভীরকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ায়, কিন্তু না, কোনো কিছুই কাজে দেয়নি। এই বন্ধ দরজার মধ্যে, বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও এভাবে বন্ধ হয়ে যায়। এদিকে তানভীরের কোনো নড়চড়ই হয়নি, সে নিজের মতো করে সুভাকে শাস্তি দিতে ব্যস্ত। সুভার আকুতি মিনতি কান্না কোনো কিছুই তার মনের পরিবর্তন করতে পারে না। এতটাই তানভীর সরকার ভয়ঙ্কর, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তানভীর যতবারই রেগেছে ততবার কারো না কারো বিপদ এসেছে। আজকে হয়তো সুভার পালা ছিল। ঘরের বউ বলে যে তানভীর সরকার থেকে ছেড়ে দেবে, এটা ভাবাই ছিল সুভার বোকামি। অনেক ধস্তাধস্তি করেও সুভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তানভীরের বুকে, আর তানভীর তার পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। তানভীর বলে ওঠে, ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। কথাটা বলেই তানভীর সুভার অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। আবার বলে ওঠে তানভীর, ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কজন হতে পারে। কথাটা বলেই তানভীর শব্দ করে সুভার ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরে রাখে তানভীর সুভার ঠোঁট, আর এদিকে তানভীরের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় 15 মিনিটের মতো তানভীর তার ঠোঁট সুভার ঠোঁটের উপর বসিয়ে রাখে। তারপর সুভার ঠোঁট ছেড়ে দিয়ে বলে ওঠে তানভীর, আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে সুভা, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও পরপারে পাঠাতে পারি। দরকার হলে আমি তোকেও নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দেব না কখনো। আমাকে ছাড়তে দেব না তোকে কখনো। কথাটা বলেই তানভীর উঠে দাঁড়ায়, সুভাকে বিছানায় শুয়ে দেয়। তারপর শক্ত করে সুভার হাত নিজের বুকে চেপে ধরে। টিক টিক ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12টার কাছাকাছি। একটু একটু করে চোখ খুলতে থাকে সুভা। চোখ খুলেই নিজেকে সকালে সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে এখন প্রায় রাত 12টার কাছাকাছি। সুভা পুরোপুরি নিজের চোখটা খুলে। তারপর সুভা বিছান থেকে উঠতে যাবে, ঠিক তখনই সুভা হাতে টান অনুভব করে খুবই জোরে। তারপর সুভা পাশে তাকিয়ে দেখে তানভীর উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তানভীরের উদম শরীর বের হয়ে যায়। সুভা হালকা ওঠে বসাতে। পরক্ষণে সুভা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হ্যান্ডকাপ লাগানো। এক পাশ তানভীরের হাতে লাগানো আর অপর পাশে সুভার হাতে লাগানো। তখন সুভা উঠে বসে নিজের মাথায় হাত রাখে। তখনই সুভার চোখ যায় তার শরীরের দিকে। শর্ট নাইট স্যুট পরা। সুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট কিভাবে? তখনই সুভা অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে। যে দুটো দাঁত মাড়িতে ঢুকে গিয়েছিল সেগুলো এখন ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত থেকেই সুভা নিজের কাটা আঙুলের দিকে তাকায়। সুন্দর মতো ব্যান্ডেজ করা হাতে। সুভা এবার বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু সুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না, তাহলে তারটা গেল কিভাবে? সুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়, পায়েও ব্যান্ডেজ করা। এদিকে সুভার এভাবে নড়াচড়াতে তানভীরের ঘুমটা আলগা হয়ে যায়। এক টান দিয়ে সুভাকে নিজের বুকের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কম্পিউটারের ভিতরে তানভীর আর সুভা শুয়ে থাকে। তানভীর ঘুমিয়ে গেলেও সুভার চোখে ঘুম নেই বললেই চলে। সে তানভীরের হাত যত ছাড়ানোর চেষ্টা করে, তানভীর তাকে আরো শক্ত করে ধরে। এক পর্যায়ে সুভাও চুপচাপ তানভীরের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। কারণ সুভার হাত তানভীরের হাতে সাথে লাগানো বিদায় হাত বাঁকা হয়ে যায় সুভার। তাই বেশি নড়াচড়া করে নিজেকে আর কষ্ট দিতে চায় না সুভা। তাই চুপচাপ তানভীরের বুকেই শুয়ে থাকে। সুভা চুপ হতেই তানভীর সুভার হাত থেকে হ্যান্ডকাপটি খুলে ফেলে। কারণ তানভীর বুঝতে পেরেছিল সুভার হাত ব্যথা করছিল। হ্যান্ডকাপ খোলার সাথে সাথে সুভার চোখও খুলে যায় আর তানভীরের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে সুভা। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা বুঝতে পারে তানভীর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুভা তখন একটু একটু করে তানভীরের হাত সরিয়ে
পা টিপে টিপে দরজার কাছে চলে যায় আর দরজায় পাসওয়ার্ড টাইপ করতে থাকে। সুভা জানে না দরজায় পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায় সামনে। সামনে হাত বাড়াতেই সুভা অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই সুভা বুঝে যায় এটা কে হতে পারে। তানভীর সরকার। এদিকে তানভীর সুভার শরীর ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে তানভীর। আর সুভা ভয়ে ঢোক গিলতে থাকে বারবার। কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডাই হয়। তাহলে কি এটা ঝড় আসার আগাম মুহূর্ত? তানভীরে এক হাত সুভার কোমরে চলে যায় আর অন্য হাত দিয়ে দরজায় দিয়ে সুভাকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে সুভা আস্তে আস্তে তানভীরের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে পাবেন। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, না তোকে লাগবে আমার। কথাটা বলেই তানভীর সুভার ঘাট ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। আর তানভীর সুভাকে বলে ওঠে, পালাপালি এই খেলাটা আজ শেষ করা যাক পড়ি। তানভীরের মাদক কাময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেকদিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তখন সুভা বলে ওঠে, আমি আপনাকে ঘৃণা করি। সাথে সাথেই তানভীর বলে ওঠে, সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। তানভীরের উত্তরে সুভাও বলে ওঠে, আমি আবার পালিয়ে যাব। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো তোকে। তানভীরের কথা শুনে সুভা আর কিছু না বলে তানভীরকে সরিয়ে দিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে যায় আর বারবার চেষ্টা করতে থাকে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তানভীর এসে দরজায় পিন দিয়ে খুলে দেয় দরজাটি সুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। সুভাও 2 সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভেলাতে অন্ধকার। এই ভিলাটি খানিকটা ব্রিটিশ আমলের মতো, তাই সুভার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে। আর তানভীরই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো, যেখানে তানভীর নিজেই তাকে বন্দি করে রেখেছিল। তানভীরের উদ্দেশ্য সুভা বুঝতে পারে না আর মাথায়ও ঢোকে না। অন্ধকারে এত বড় ভিলাতে সুভা পথই খুঁজে পায় না। 2-1টা জায়গাতে ডিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। সুভা এদিক ওদিক তাকিয়ে একটা সিঁড়ি দেখতে পায়। অবশেষে সেটা থেকেই নামতে থাকে পা টিপে টিপে। পা টিপে টিপে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে সুভা। তার বড় না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি উপর থেকে পড়তে থাকে সুভার শরীরে এবং হঠাৎ করেই বাম পাশে পার্টি করার জন্য যেই ছোট স্পেস আছে সেখানে ডিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরে মিউজিকও বেজে ওঠে। সুভা খুব ভয় পেয়ে যায় এবং স্থির হয়ে যায় আর আস্তে আস্তে ভয়ে ভয়ে তাকায় সেদিকে। তানভীর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ওয়াইনের গ্লাস। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে আর তার চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে সুভাকে চায়। এদিকে তানভীর এমনভাবে ডেসপারেট ভাবে তাকিয়ে আছে সুভার দিকে, তা দেখে সুভার ভয়ের মাত্রা আরো বেড়ে যায় বহুগুণ। গানের আওয়াজও আরো জোরে জোরে বেড়ে যাচ্ছিল। সাথে সাথে সুভার ভয়ও মাত্রা আরো বেড়ে যাচ্ছিল। তানভীর ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সুভা এদিকে ওদিকে তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একটু পর পর পিছনের দিকে তাকায় তানভীর পেছনের দিকে আসছে কিনা সেটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা। সুভা নিজের তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তানভীর তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তানভীর উদম শরীরে থাকায় তানভীরকে চিনতে খুব একটা অসুবিধা হয় না সুভার। সুভা 2 কদম পিছিয়ে আবার দৌড় দেয়। আপ্রাণ দৌড়েও সুভা আবারও সামনে ছায়ামূর্তির সাথে ধাক্কা খায়। এবারও সুভা বুঝতে পারে এটা তানভীর, তাই শুকনো ঢোক গিলে বারবার। তানভীর এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে আর সুভাও এক পা করে পিছিয়ে যেতে থাকে। তা দেখে তানভীর বলে ওঠে, এগিয়ে আস্তে আস্তে, বিশ্বের যেখানে যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমি পড়ি। তানভীরে এত ভারী গলা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে উপরে চলে যায়। একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে সুভা। সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়, না, এখানে তানভীর আসার কোনো সুযোগই নেই। এত ভারী কাঠের দরজা ভেঙে নিশ্চয়ই তানভীর ঢুকতে পারবে না। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকলো না। প্রায় 15 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ আসছে জোরে জোরে।
করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায় আর আওয়াজের উৎস খুঁজতে থাকে।